জেমস অ্যালেনের ক্লাসিক লেখা যেমন ভাবনা তেমন জীবন, মানে অ্যাজ আ ম্যান থিঙ্কেথ নিয়ে আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। লেখাটা বেশ ছোট, কিন্তু এর ভাবনাগুলো সত্যি বলতে কি বেশ গভীর। হ্যাঁ, খুবই শক্তিশালী। ছোট হলেও এর প্রভাব কিন্তু ব্যাপক। একেবারে। এর মূল কথাটা যদি দেখি তাহলে দাঁড়ায় আমরা যা ভাবি আমাদের জীবনটা ঠিক সেভাবেই গড়ে ওঠে। তো আজ আমরা চেষ্টা করব এই লেখার গভীরে যেতে, দেখতে যে কিভাবে আমাদের চিন্তাগুলো, আমাদের প্রতিদিনের ভাবনাগুলো, হ্যাঁ, কিভাবে সেগুলো আমাদের চরিত্র, আমাদের চারপাশের অবস্থা, মানে পরিস্থিতি, এমনকি আমাদের স্বাস্থ্য বা সাফল্য সবকিছুকে সরাসরি প্রভাবিত করছে। ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। বেশ চমকপ্রদ, তাই না? চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, অ্যালেনের প্রথম আর সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত যে ধারণাটা, সেটা হলো চিন্তা আর চরিত্রের ভেতরে যোগসূত্রটা। পরদিন আমরা যেভাবে চিন্তা করি সেটাই তো ধীরে ধীরে আমাদের অভ্যাসে দাঁড়ায়। হ্যাঁ, আর সেই অভ্যাসগুলো মিলেই আমাদের চরিত্রটা তৈরি হয়। অনেকটা ধরুন একটা ভাস্কর্য গড়ার মতো। প্রতিটা চিন্তা যেন একটা ছেনি বা হাতুড়ির আঘাত। বাহ, দারুণ উপমা। হ্যাঁ, যেটা শেষ পর্যন্ত আমাদের ব্যক্তিত্বের রূপটা ফুটিয়ে তোলে। আর আমাদের আচরণ, আমাদের কাজের মধ্যে সেটারই প্রতিফলন দেখা যায়। তার মানে চরিত্রটা একদম ভেতর থেকে তৈরি হচ্ছে। কিন্তু অ্যালেন তো এখানেই থামেননি। উনি আরও এক ধাপ এগিয়ে বলছেন যে আমাদের চারপাশের পরিস্থিতিও নাকি এই ভেতরের চিন্তারই একটা প্রতিফলন। হ্যাঁ, এই পয়েন্টটা কিন্তু অনেকের কাছে একটু ধাক্কার মতো লাগে। কারণ আমরা তো সাধারণত ভাবি যে আমরা পরিস্থিতির শিকার, তাই না? পরিস্থিতির দাস। ঠিক, কিন্তু অ্যালেন এই ধারণাটাকে চ্যালেঞ্জ করছেন। উনি বলছেন বাইরের জগৎটা আসলে আমাদের ভেতরের মানসিক অবস্থার একটা আয়না ছাড়া আর কিছু নয়। আয়না? হ্যাঁ, উনি একটা খুব সুন্দর উপমাও ব্যবহার করেছেন। মনকে একটা বাগানের সাথে তুলনা করেছেন। যদি আমরা যত্ন করে সচেতনভাবে ভালো ফুলের চারা না লাগাই, তাহলে আগাছা তো জন্মাবেই। একদম, আগাছা নিজের থেকেই জায়গা করে নেবে। তার মানে যদি আমরা সচেতনভাবে ভালো চিন্তা না করি, তাহলে এই নেতিবাচক বা এলোমেলো চিন্তাগুলোই মনের জমি দখল করে নেবে। আর সেটাই বাইরের পরিস্থিতিতে ফুটে উঠবে। হ্যাঁ, সেটাই বাইরের পরিস্থিতিতে আমাদের জীবনে দেখা দেবে। এই বাগানের উপমাটা কিন্তু দারুণ। তার মানে কি, নিজের চিন্তা বদলাতে পারলে আমাদের চারপাশের অবস্থাটাও বদলানো সম্ভব। এটা তো একটা বিরাট আশার কথা। হ্যাঁ, তত্ত্বগতভাবে তো বটেই। অ্যালেন এটাই বলতে চেয়েছেন। তবে এটাও ঠিক যে উনি মনে করিয়ে দেন যে এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি হয় না। না, তা তো হবে না। বাগান পরিচর্যার মতোই মনের যত্ন নিতে হয়। সচেতনভাবে নেতিবাচক চিন্তার আগাছা উপড়ে ফেলতে হবে, আর তার জায়গায় ইতিবাচক চিন্তার বীজ বুনতে হবে। এর জন্য তো নিয়মিত চেষ্টা আর মনোযোগ দরকার। আর এই মনোযোগটা ধরে রাখার জন্যই কি অ্যালেন একটা নির্দিষ্ট লক্ষ্যের ওপর খুব জোর দিয়েছেন? উনি বলছেন একটা স্পষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য যদি না থাকে, তাহলে মানুষ নাকি সহজেই দুশ্চিন্তা, ভয় এসবে বেশি ভোগে। একদম ঠিক পয়েন্ট। একটা পরিষ্কার লক্ষ্য, বুঝলেন, ওটা অনেকটা কম্পাসের মতো কাজ করে। পথ দেখায়। শুধু পথই দেখায় না, আমাদের যে বিক্ষিপ্ত চিন্তাগুলো থাকে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসে, একটা ফোকাস তৈরি করে। আর এই ফোকাসটাই আমাদের শক্তি যোগায়। মানে অপ্রয়োজনীয় চিন্তাগুলো আর পাত্তা পায় না। ঠিক তাই। যখন মনে একটা স্থির উদ্দেশ্য থাকে, তখন এই নেতিবাচক বা এলোমেলো চিন্তাগুলো সহজে ঝুঁকতে পারে না। এই যে কেন্দ্রীভূত মানসিক শক্তি, এটাই আমাদের এগিয়ে নিয়ে যায় কঠিন পরিস্থিতিতেও। অনেকটা ধরুন আতশ কাচ দিয়ে যেমন সূর্যের আলো এক জায়গায় ফেলে আগুন ধরানো যায়, হ্যাঁ হ্যাঁ, এটাও অনেকটা সেরকম, চিন্তার শক্তিকে কেন্দ্রীভূত করা। আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে চিন্তা শুধু আমাদের চরিত্র বা পরিস্থিতিকেই নয়, আমাদের স্বাস্থ্য আর জীবনে আমরা যা অর্জন করি, সাফল্য, সেটাকেও নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, অ্যালেন তো বলছেন সাফল্য বা ব্যর্থতা কোনোটাই নাকি ভাগ্য বা সুযোগের ব্যাপার নয়, পুরোটাই চিন্তার ফল। এটা কতটা সত্যি? দেখুন, অ্যালেনের দৃষ্টিকোণ থেকে এটা পুরোপুরি সত্যি। উনি এই সংযোগটা খুব পরিষ্কারভাবে দেখিয়েছেন। যেমন ধরুন একটা স্থির শান্ত মন, সেটা স্বাভাবিকভাবেই শারীরিক সুস্থতার দিকে নিয়ে যায়। অন্যদিকে যদি মনে ক্রমাগত রাগ, উদ্বেগ বা ভয় পুষে রাখা হয়, সেগুলোর কিন্তু শরীরের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে, যা থেকে অসুস্থতাও আসতে পারে। তার মানে মন খারাপ থাকলে শরীরও খারাপ হতে পারে। অবশ্যই। আর একইভাবে সাফল্যের মানসিকতা, আত্মবিশ্বাস, অধ্যবসায়, একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এগুলোও তো চিন্তার মাধ্যমেই তৈরি হয়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। আর এই মানসিকতাই শেষ পর্যন্ত বাস্তব জীবনে সাফল্য এনে দেয়। উল্টো দিকে
ব্যর্থতার চিন্তা, মানে পারব না, হবে না, এই ধরনের চিন্তাগুলো ব্যর্থতাকেই যেন ডেকে আনে। তার মানে আমাদের হাতেই রয়েছে নিজেদের নিয়ন্ত্রণের চাবিকাঠি। মানে আমরা যদি আমাদের মানসিক অবস্থার ওপর কাজ করি, তাহলে শুধু আমাদের বাইরের অর্জনই নয়, আমাদের ভেতরের সুস্থতা, আমাদের সামগ্রিক ভালো থাকাওকে প্রভাবিত করতে পারি। একদম। মন আর শরীরের এই গভীর সম্পর্কটা সত্যি বলতে কি আসলেই ভাবার মতো। একেবারে। অ্যালেনের লেখার মূল সুরটাই তো এটা, আত্মনিয়ন্ত্রণ আর ব্যক্তিগত দায়িত্ববোধ। আমরা আমাদের চিন্তার জগতের মালিক, আর সেই চিন্তার মানোন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের ভাগ্য নিজেরা গড়তে পারি। এটা একই সাথে একটা মুক্তিদায়ক ভাবনা, আবার বেশ দায়িত্বেরও। ঠিক তাই। শক্তি যেমন দেয়, তেমন দায়িত্বও দেয়। তাহলে আজ আমরা জেমস অ্যালেনের লেখার বেশ কিছু গভীর দিক নিয়ে কথা বললাম, বিশেষ করে কিভাবে আমাদের চিন্তাগুলো আমাদের একেবারে ভেতরের সত্তা থেকে শুরু করে বাইরের জীবন পর্যন্ত, মানে আমাদের চরিত্র, পরিস্থিতি, স্বাস্থ্য, সাফল্য সবকিছুকে গড়ে তুলছে। এই পুরো আলোচনাটা শেষে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি আমাদের চিন্তা সত্যি এতটা শক্তিশালী হয়, তাহলে আমরা প্রতিদিন সচেতনভাবে কোন ধরনের চিন্তার বীজ বুনছি বা বুনতে বেছে নিচ্ছি? এটা একটা দারুণ প্রশ্ন। এই প্রশ্নটা হয়তো আমাদের নিজেদের আরও একটু ভালোভাবে জানার পথে, মানে আত্ম অনুসন্ধানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সত্যি? এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো আলোচনাটা শেষ করা যাক।